বেড়াতে যেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আর সেটা যদি শীতকালে হয় সেটা তো আরোই ভালো হয়। শীতকাল মানেই পিকনিক, ফিস্ট, এসব তো টুকিটাকি লেগেই থাকে। এরই মধ্যে চলে গিয়েছিলাম আমরা বিষ্ণুপুরে। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা বিষ্ণুপুর গিয়েছি। অলরেডি আমি একটা ব্লগ পোস্ট করেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টোটাল বিষ্ণুপুর ট্যুরটা। বিষ্ণুপুর গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দর্শন করলাম সেটা আমি এই ব্লগের মধ্যে শেয়ার করব। আর এই বিষ্ণুপুরের ইতিহাস সম্পর্কে তোমাদেরকে আমি কিছু কথা গল্পের মাধ্যমে শোনাবো। বিষ্ণুপুর সম্পর্কে বলতে গেলে ব্লগটা 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যাবে, কিন্তু যেহেতু এটা 15 থেকে 16 মিনিটের ব্লগ, তাই তোমাদেরকে আমি সংক্ষেপে একটু শোনাচ্ছি। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। এই বন বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত। মল্ল কথাটির অর্থ হল বাহুযুদ্ধে নিপুণ এক ব্যক্তি। কিংবদন্তি এই যে খ্রিস্টীয় 7ম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের রাজ্যচ্যুত রাজা সস্ত্রীক তীর্থ দর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা করেন। পথে কতুলপুরের কাছাকাছি লাউ গ্রামে রাজার সন্তান সম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই অবস্থায় রাজা তার স্ত্রী ও সদ্যজাত শিশুকে মনোহর পঞ্চানন নামে এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন। এই শিশুপুত্রটি গরিব ব্রাহ্মণের কাছেই বড় হতে থাকে। একদিন ব্রাহ্মণ এক আশ্চর্য দৃশ্য দেখলেন। গরু চড়াতে চড়াতে ছেলেটি ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে এবং তার মাথার পাশে এক বিরাট সাপ ফণা বিস্তার করে রোদকে আড়াল করে আছে। পঞ্চানন এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে এই ছেলেটির মধ্যে রাজলক্ষণ রয়েছে। এরপর থেকে তিনি তার গরু চড়ানো বন্ধ করে অস্ত্রবিদ্যা ও স্বাস্থ্যচর্চার ব্যবস্থা করলেন। মাত্র 15 বছর বয়সেই সেই বালক এক দক্ষ মল্লবীর হয়ে উঠল। স্থানীয় রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করলেন। একদিন ওই রাজার অনুরোধে তিনি রাজ সিংহাসনেও বসলেন। ওই বালক পুরুষ এরপর আদিমল্ল বা রঘুনাথ নামে বিখ্যাত হয়ে ওঠে। মল্লরাজ জগৎমল্ল বিষ্ণুপুরে তার রাজধানীটি স্থানান্তরিত করেন। রাজ পরিচালনার সুবিধার জন্য বা মৃন্ময়ী মাতার আকাশবাণী পেয়ে মৃন্ময়ী মন্দির ও রাজদরবার প্রতিষ্ঠা করেন। জগৎমল্লের পর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি রাজ পরিবারের মধ্যে। মল্লরাজ বীর হাম্বীরের রাজত্বকালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। যুবরাজ বীর হাম্বীর পাঠান সর্দার দাউদ খাঁকে যুদ্ধে পরাস্ত করেন। মহারাজা বীর হাম্বীর পাঠানদের মেরুদণ্ড ভাঙতে মোগলদের যথেষ্ট সহায়তা করেন। বীর হাম্বীর শ্রীনিবাস আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। এরপর থেকেই বিষ্ণুপুরে শুরু হয় একের পর এক নতুন ইতিহাস। মল্ল রাজারা বিষ্ণুপুরে গড়ে তুললেন একের পর এক বিষ্ণু মন্দির, রাসমঞ্চের মতো সৌধ। বীর হাম্বীরের পর একজন রাজা এক বা একাধিক মন্দির প্রতিষ্ঠা করেন। এরপরেই খনন করা হয় 7টি বাঁধ: কৃষ্ণবাঁধ, শ্যামবাঁধ, লালবাঁধ, পোকাবাঁধ, গাঁতাত বাঁধ, কালিন্দী বাঁধ ও যমুনা বাঁধ। দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে দিল্লির সেনী ঘরানার সিদ্ধপুরুষ বাহাদুর খাঁর আগমনের ফলেই পরবর্তীকালে ভারত বিখ্যাত বিষ্ণুপুর ঘরানার জন্ম হয়েছিল। দ্বিতীয় রঘুনাথ সিংহের সহোদর গোপাল সিংহের আমলে এ রাজ্যে প্রজাদের হরিনাম করা বাধ্যতামূলক ছিল। তার সময়ে মারাঠারা বাংলা লুট করার সময় বিষ্ণুপুর আক্রমণ করেন। লোকশ্রুতি এ সময়েই মদনমোহন ঠাকুর দলমাদন কামাল দেখে গিয়েছিলেন মারাঠাদের বিরুদ্ধে। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর। বিষ্ণুপুর আসার পরেই আমরা প্রথমেই দর্শন করতে চলে এসেছিলাম রাসমঞ্চে। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বীর এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়ার পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। সৌধটির ওপরের দিকটি পিরামিডাকৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং এর নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। আর সত্যি বলতে সামনে থেকে এই মঞ্চটি দেখতে আরও সুন্দর লাগছে।
নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য উপলব্ধি করা যায় না। আমি এর আগেও একবার বিষ্ণুপুর ভ্রমণ করেছিলাম, তখন আমার ছেলে অনেক ছোট ছিল। আজ থেকে প্রায় 7-8 বছর আগে এসেছিলাম। আবারও এসে খুব ভালো লাগছে। আর এই রাসমঞ্চের নিচে মানে রাস্তার দু সাইডে যে টেরাকোটার মেলা হয়। টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়ামাটির ফলক বা ভাস্কর্যকে বোঝায়। এটি একটি ল্যাটিন শব্দ, মূলত ইটালিয়ান ভাষা। এখানকার মানুষদের হাতের কাজ সত্যিই অতুলনীয়, দারুণ সুন্দর। এখান থেকে আমি কয়েকটা জিনিস তো নিয়েই নিয়েছি। তোমরাও যখন ঘুরতে আসবে মাটির জিনিস না নিলে খুবই লস হবে। এরপর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মদনমোহন মন্দির। মল্লরাজ দুর্জন সিংহ 1994 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এ মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে। আর বলে রাখি, এই মন্দিরের রাধাকৃষ্ণর যে মাথার মুকুট আছে, হাতে কৃষ্ণের বাঁশি আছে, এই সবই কিন্তু সোনার। আর এই মন্দিরের সামনেই রাখা আছে একটা গঙ্গা জলের বড় পাত্র, তার গায়ে লেখা আছে গঙ্গাসাগর। তার পাশেই আছে বাবা ভোলানাথ। এর পরের গন্তব্য আমাদের বড় পাথর দরজা আর ছোট পাথরের দরজা দর্শন। এই যে পিছনের দিকটা হলো ছোট পাথরের দরজা আর সামনে এই যে বড় পাথরের দরজা। এই বড় পাথরের দরজাটা মাকড়ার পাথরের তৈরি খিলান সজ্জিত। এই প্রবেশপথটি পাথর দরজা বলে পরিচিত। এটিই ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তরুণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন। এরপর যেখানে আমরা দর্শন করতে যাচ্ছি সেটি হলো রাধালালজিও মন্দির। এই মন্দিরটি মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ ও মহল্লায় নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠিত। আমাদের এর পরের গন্তব্য মৃন্ময়ী মাতার মন্দির। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। দুর্গোৎসবের সময় 15 দিন ধরে পটে পূজা হয়। মল্ল রাজাদের সময় থেকে এখনও অবধি এই মায়ের পুজো হয়, তোপধ্বনি হয়। মহা অষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে প্রচুর লোকের ও পর্যটকদের সমাগম হয়। রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানেই এসেছিলেন। মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। এরপর যেখানে এসেছি আমরা সেটা হচ্ছে জোড়বাংলো মন্দির। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোতলা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড়বাংলা। এই মন্দিরটি পোড়ামাটির অলঙ্কারের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত। এর পরের ডেস্টিনেশন শ্যামরাই পাঁচচূড়া মন্দির। টেরাকোটার কাজের সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠাতা করেন। পোড়ামাটির অলঙ্কারের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে নিবদ্ধ 4 লাইনের প্রাচীন উৎসর্গ লিপি অঙ্কন করা আছে। মানে রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশবীর হামবীরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ 949 মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন। এই মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। গুমগড়ের পশ্চিম দিকের সরু কাঁচা রাস্তা দিয়ে এগোলেই এই মন্দিরটি দেখতে পাওয়া যায়। এর পরের ডেস্টিনেশন হচ্ছে গুমগড়। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। আবার কেউ কেউ বলেন এটি মল্লরাজাদের ষষ্ঠাগার ছিল, তবে সবটাই অনুমানস্বরূপ। এর পরের ডেস্টিনেশন লালবাঁধ ও সর্বমঙ্গলা মন্দির। আমরা প্রথমেই সর্বমঙ্গলা মাকে দর্শন করে নেব।
কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব মৃন্ময়ী মূর্তি দর্শনের পর লালবাঁধে স্নান সেরে বেলগাছের নিচে ভাব সমাধি ঘটেছিল এবং মাকে সর্বমঙ্গলা রূপে দর্শন পেয়েছিলেন। পরে এই বেলগাছের নিচেই মা প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবার যাওয়া যাক লালবাঁধের উদ্দেশ্যে। সামনেই লালবাঁধ, আগে সর্বমঙ্গলা মায়ের মন্দির, তারপরেই এই যে সোজা রাস্তা ধরে যাচ্ছে লালবাঁধ। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে এই বাঁধটি ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থা সুদূর করার উদ্দেশ্যে মল্ল রাজারা এই বাঁধটি সহ আরও অন্যান্য বাঁধগুলি খনন করেন। দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে। রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকা বিহার করতেন। কথিত আছে ষড়যন্ত্র করে রানী এবং প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সেই থেকেই এর নাম লালবাঁধ। লালবাঁধ দেখা কমপ্লিট। এখন আমরা ফিরবো, টোটোটাকে ছেড়ে দিতে হবে কারণ যত ঘন্টার সময় নেব তার উপর চার্জ বসাবো 200 টাকা করে পার হেড। ওই যে মেয়েদের স্বভাব, কথা বলতে বলতে আমার চোখ কিন্তু অন্যদিকে চলে গেছে। এই যে সর্বমঙ্গলা মন্দিরের সামনে বা লালবাঁধের ঠিক পিছনেই মাঝামাঝি অংশে এই যে মেলাটা বসেছে, আমার কিন্তু চোখ ওই দিকেই চলে গেছে। এর পরের ডেস্টিনেশন দলমাদল কামান, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কত বড় কামানটা, তাই না? দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে নাম হয়েছে দলমাদল। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ হলো দমন। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকেই এই কামানটির নাম দলমর্দন। বিষ্ণুপুর মল্লরাজাদের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য এই কামানটিকে বেদির উপর স্থাপন করেন। 63টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়েছিল। এর ওজন প্রায় 300 মণ বা 112 কুইন্টাল। এর পরের গন্তব্য, লাস্ট গন্তব্য আমাদের ছিন্নমস্তা মাতার মন্দির। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা ছিন্নমস্তা। মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখ্যাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলায় 1380 সালের 13ই শ্রাবণ, ইংরাজির 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। আর একটা কথা বলে দিই, এই মন্দিরে মায়ের মূর্তির কিন্তু ছবি তোলা হয় না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই ছিল আমাদের বিষ্ণুপুর ভ্রমণ। আশা করছি এবার সকলেই বুঝে গেছো যে কেন বিষ্ণুপুরকে পোড়ামাটির বা লাল মাটির দেশ বলা হয়। এই শিল্প সাহিত্য সঙ্গীতে ভরা বিষ্ণুপুরকে, এক কথায় মন্দির নগরী বিষ্ণুপুরকে সকলের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও। যারা যারা বিষ্ণুপুর এখনও দর্শন করনি তারা অবশ্যই একবার বিষ্ণুপুর থেকে ঘুরে আসতে পারো। এই শীতকালে খুব ভালো হবে। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, সকলেই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি, এবার গলাটা বসে যাচ্ছে। সামনে এই যে বনলতা রিসর্ট, এখানে একটু চা খেতে হবে তো নাকি? টাটা।